টানা বৃষ্টিতে হাওড় অঞ্চলের পরিস্থিতি নিয়ে জানাতে নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লাবলু পাল চৌধুরী। লাবলু পাল, ঝুঁকিতে ২,০০০-এর বেশি হেক্টর জমির ফসল রয়েছে নেত্রকোনায়। তো সেক্ষেত্রে এই টানা বৃষ্টির ফলে কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলের, এবং কৃষি বিভাগ থেকে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা, কি বলছেন তারা? নেত্রকোনার যে হাওর অঞ্চলে কিন্তু এখনো ৩৫% ধান কিন্তু মাঠে পড়ে আছে। আর সারা জেলার যদি চিত্র বলি, সেখানে কিন্তু ৭৮% ধান কিন্তু মাঠে পড়ে আছে। হাওরের পাশাপাশি জেলার যে সমতল পাহাড়ি অঞ্চল, সব জায়গাতেই কিন্তু এখন এই বৃষ্টি এবং উজানের ঢলে পানি বাড়ায় কিন্তু আসলে যে বিলগুলোর আশপাশ এরিয়াগুলো রয়েছে, সেখানেও কিন্তু আসলে পানিতে তলিয়ে যাচ্ছে। যেটি বলছিলেন যে ২,০০০ হেক্টর, আমরা কিন্তু রাতের বেলায় যখন জানতে চেয়েছি, সেটি কিন্তু এখন ৯,০০০ হেক্টর ছাড়িয়ে গেছে। অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু আমরা যে আপডেট খবর পাচ্ছি, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে শত শত হেক্টর কিন্তু জমি কিন্তু আসলে পানির নিচে তলিয়ে যাচ্ছে। আমরা হাওরের কৃষকদের দেখেছি, তারা কিন্তু আসলে ধান কিন্তু আসলে কাটতে পারছে না। কৃষি শ্রমিক একেতে নেই, দ্বিতীয়ত যারা প্রান্তিক চাষি রয়েছেন, তারা কিন্তু আসলে নিজেরাই খুব কষ্ট করে যতটুকু পানি কুমোর পানিতে নেমে, গলা পানিতে নেমে কিন্তু আসলে যতটুকু তারা কেটে আনতে পারছেন, সেটিও কিন্তু শুকাতে পারছেন না। এরকম একটা অবস্থায় কৃষকরা তো আসলে ভালো নেই। আর পানি যেটি বৃদ্ধি অবস্থা, সেটি কিন্তু আসলে যে নেত্রকোনার যে ভুগাই এবং কংস নদ রয়েছে, সেটি কিন্তু জারিয়া ঝাঞ্জাইল পয়েন্টে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে, এবং কলমাকান্দা উবদাকালী নদীর পানি কিন্তু বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এই যে পানি বওয়ার কারণে কিন্তু আসলে এখানে কিন্তু একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং যে কোনো সময় কিন্তু লোকালয়েও সেই পানিও কিন্তু ঢুকে যেতে পারে। এরই মধ্যে কিন্তু স্থানীয় প্রশাসন যেটি ব্যবস্থা নিয়েছে, তারা কিন্তু উপজেলা এবং জেলা প্রশাসনের যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছে, তারা জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছেন এবং রেস্কিউ টিম তারা প্রস্তুত করেছেন। তারা চাহিদাপত্র ঢাকায় পাঠিয়েছেন। ২৭০ মেট্রিক টন জিআর চালের চাহিদাপত্র দিয়েছে। ১৮,০০০ কৃষকের কিন্তু একটি তারা তালিকার কথা বলছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য ২০ কোটি টাকা চাওয়া হয়েছে পুনর্বাসনের জন্য। এছাড়াও কিন্তু শুকনো খাবার, শিশু খাদ্য এবং গো খাদ্য, এগুলো চাওয়া হয়েছে। নগদ টাকা চাওয়া হয়েছে, জিআর ক্যাশ সহ ২৭ লাখ টাকা। এরকমভাবে জেলা প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। আর কৃষি বিভাগের কাছে জানতে চেয়েছিলাম যে যেহেতু হারভেস্টার মেশিন দিয়ে ধান কর্তন করা সম্ভব হচ্ছে না, যাও আছে তাও তো নিয়ে আসতে উদ্যোগ যে কৃষি শ্রমিক এর জন্য ঢাকায় ৬,০০০ কৃষি শ্রমিকের একটি চাহিদাপত্র পাঠিয়েছে, যাতে অন্য জেলা থেকে সেই শ্রমিকগুলো ব্যবস্থা করে নেত্রকোনায় পাঠানো হয়। কিন্তু সেটি কিন্তু তারা গতকালকেও বলেছিল, কিন্তু গতকাল কিন্তু আমরা দিনভর এবং আজকে পর্যন্ত কিন্তু সেই শ্রমিকের কিন্তু আমরা দেখা পাইনি। আসলে অনেকটা কাজ কিন্তু এভাবে কাগজপত্রও চলছে, কিন্তু কৃষকের যে দুর্দশা, সেই দুর্দশাই কিন্তু রয়ে গেছে। সাথে সাথে যে বৃষ্টি, রাতভর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির সাথে পাল্লা দিয়ে কৃষকের দুর্দশাই বাড়ছে। অর্থাৎ শেষ পর্যন্ত কিন্তু নেত্রকোনা ভালো নেই। লাবলু পাল, আপনি আমাদের সাথেই থাকুন। এরই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে মৌলভীবাজার থেকে সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর রশিদ, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে মৌলভীবাজারে, এবং হাওড় অঞ্চলের প্রায় ৯০০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। তো আর কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এই টানা বৃষ্টির ফলে মৌলভীবাজারে, এবং জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ কি বলছে? মৌলভীবাজারে দেখুন যে পাহাড়ি ঢল এবং যে অতিবৃষ্টি হয়েছে, সেটির কারণে কিন্তু হাওর অঞ্চলের যেগুলি নিম্নভূমি সেগুলি কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে, এবং সেটি আপনার যেটি বলছিলেন যে প্রায় ৯০০ হেক্টরের মতো জমি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আমরা গতকাল সারাদিন দেখিয়েছি যে এই হাওরের একদম যে প্রান্তিক কৃষকের যে দুর্ভোগ, যেটি তারা যে তাদের ফসল হারিয়েছেন, সেটি নিয়ে তারা বিপাকে পড়েছেন। তো আজকেও একই অবস্থা মৌলভীবাজারের যে পানি সেটি কিন্তু নিম্নাঞ্চল যেগুলি, বিশেষ করে হাওরের এলাকা, সেগুলি কিন্তু তলিয়ে গেছে। যেটি হয় মৌলভীবাজারের উজানের ঢল যেটি নামে, সেটি কিন্তু ফ্লাশ ফ্লাটের মতোই হয়ে থাকে। পানি আসে, সেটি উজান থেকে নেমে এসে কিন্তু সেই পানিগুলি হাওরে চলে যায়। হাওরে চলে যাওয়ার ফলেই কিন্তু এই যে বুরু যেটি হয়েছে, কৃষকরা বুরু ফসল করেছেন, সেই বুরু ফসলটি কিন্তু তলিয়ে গেছে, যার ফলে কৃষকরা দিশেহারা অবস্থায় রয়েছেন। আমরা এখানে দেখেছি যে বর্গা চাষি যারা রয়েছেন, বিশেষ করে যারা মহাজনী ঋণ নিয়ে বা ধার হাওলাত করেই কিন্তু তারা যে তাদের ফসল ফলিয়েছিলেন, সেই ফসলের কিন্তু ৮০ ভাগ ৯০ ভাগ কিন্তু ফসলটা পানির নিচে তলিয়ে গেছে। গত ৩-৪ দিন ধরে এই পানির নিচে ফসল থাকার ফলে কৃষকরা এই ধানটুকু তারা তুলতে পারছেন না বা
তোলার মতো সুযোগও নেই। তো কৃষকরা এই অবস্থার মধ্যে আসলে তারা আগামী দিনগুলি নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন। তারা কিভাবে সেই হিসেব নিকেশটি করবেন আগামী বছরে সেটি নিয়ে কিন্তু তারা দুর্ভোগে রয়েছেন। আমরা দেখেছি গতকালকেও কিন্তু এই যে হাওড়ে যে ধানগুলি যেগুলি নিমজ্জিত হয়েছে সেগুলি কিন্তু পচন ধরেছে। কৃষকরা সেই ধানটুকু আর তুলতে পারছেন না। পচন ধরাতেই কিন্তু কৃষকরা আরও বিপাকে পড়েছেন। যে বিষয়টি এখানে বলতে চাই যে মৌলভীবাজারে হাকালুকি, হাইল হাওর এবং কাওয়াদিঘি এই তিনটি হাওরেই মূলত বুরু আবাদ হয়ে থাকে এবং কাওয়াদিঘি হাওরটা মূলত হচ্ছে কাশিমপুর পাম্প হাউজের যে সেচ প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আওতাধীন। অর্থাৎ এই পুরো হাওরের কাওয়াদিঘি হাওরের পুরো পানিটাই কিন্তু কাশিমপুর সেচ পাম্পের মধ্য দিয়ে কিন্তু কুশিয়ারা নদীতে পতিত হয়। কিন্তু এই কাশিমপুর পাম্প হাউসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেখানে না পাওয়ার কারণে কিন্তু পুরোপুরিভাবে এই কাশিমপুর পাম্প হাউসটি সচল রাখা যাচ্ছে না, যার ফলে এই পানি অর্থাৎ এই জলাবদ্ধতা যে কাওয়াদিঘি হাওরের সেখানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আছে। এই কৃষকের স্বপ্ন যেটি সারা বছরের স্বপ্নটি কিন্তু পানির সাথে মিশে গেছে। তো এখানে যদি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা রাখা যায় তাহলে কিন্তু কাওয়াদিঘি হাওর পাড়ের যে কৃষকরা তারা অন্তত তাদের যে ফসলটুকু সেটা তারা ঘরে তুলতে পারবেন। এই ছিল আসলে মৌলভীবাজারে আমার কাছে যে ফ্লাশ ফ্লাডের বা হাওরের সর্বশেষ পরিস্থিতি। টানা বৃষ্টিতে হাওড় অঞ্চলের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।